সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছো। কথা শোনা যাচ্ছে তো? তাহলে আগের ক্লাস দুটো কেমন লেগেছে? ভালো লেগেছে? আজকে মূলত যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে কোষ বিভাজন সম্পর্কে তো আলোচনা হবেই। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোষ বিভাজনটা শেষ করে দেব। শেষ করে দেওয়ার ফলে এই চ্যাপ্টার থেকে কয়েকটা প্রশ্ন দেব। সেই প্রশ্নগুলো তোমরা যেদিন স্কুল খুলবে সেদিন তোমরা নিয়ে আসবে লিখে, ঠিক আছে? তো তার জন্য বলবো যে খাতা পেনটা একটু সঙ্গে রাখবে। আর একটা কথা বলি যে অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে আমাকে, সেই প্রশ্নগুলো আনসার মোটামুটি দেওয়ার চেষ্টা করছি আমি। সময় খুব কম, কারণ আমার তো তোমাদের পড়ানোর জন্য তো স্লাইড রেডি করা নেই, সেই স্লাইড রেডি করতে হচ্ছে আমাকে। তো তার জন্য একটু সময় নিচ্ছি। আর একটা কথা যে আমাকে দু একজন ফোন করেছিল আমাদের ছাত্রই, যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নেই। তো সে ফেসবুক অ্যাকাউন্ট না থাকার জন্য তাদের হয়তো এই লাইভ ক্লাস দেখতে একটু অসুবিধা হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা একটা কাজ করবে, আমি আমার প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে ইউটিউবেও সেটাকে দিয়ে দিচ্ছি। তো তোমরা ইউটিউবে গিয়েও আমার এই প্রোগ্রামটাকে ক্লাসটাকে দেখতে পারো। তার জন্য কি করবে, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ বাটন টিপে সেখানে টাইপ করবে TIRTHOMOY। বোঝা গেল কি বললাম? TIRTHOMOY দিয়ে সার্চ করবে, ক্লাসটা পেয়ে যাবে আজকের। ঠিক আছে? তাহলে কথা না বাড়িয়ে একদম আমরা ক্লাসে চলে যাই। থার্ড টিউটোরিয়াল ক্লাস। আজকের একক হচ্ছে জীবনের প্রবহমানতার শেষ অংশ, উপেকক হচ্ছে মিওসিস কোষ বিভাজন। গোটা ক্লাসটা দেখার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, এবং যেহেতু মিওসিস কোষ বিভাজনটা একটা জটিল প্রক্রিয়া, তাই এই কোষ বিভাজন প্রক্রিয়াটাকে ভালোভাবে বুঝতে গেলে কিন্তু পুরো ক্লাসটা ভালো করে একটু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ক্লাস করতে করতে মাঝখানে কিন্তু উঠে কেউ চলে যাবে না। বোঝা গেল কি বলতে চাইছি? হ্যাঁ, তাহলে মূল জায়গায় চলে আসি আমরা। এটা সম্পর্কে একটা ধারণা হয়েছে আমাদের। কোষ বিভাজন বলেছিলাম যে 3 প্রকারের কোষ বিভাজন হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস তোমাদের একটা ধারণা দিয়েছি যে সিম্পল এক ধরনের প্রিমিটিভ নেচারের যে সমস্ত জীব আছে, প্রাণী বা উদ্ভিদ, তাদের কোষ বিভাজন প্রক্রিয়াটাকে বলা হয় অ্যামাইটোসিস। তারপরে এসেছি আমরা মাইটোসিস কোষ বিভাজন, অর্থাৎ দেহ কোষের বিভাজন সম্পর্কে একটা ধারণা পেয়েছি, যে সেখানে ইন্টারফেজ দশা ছিল আর এম দশা ছিল। সেই ইন্টারফেজ দশা কাটিয়ে মাইটোটিক ফেজে ঢোকা। মাইটোটিক ফেজে ঢোকা মানে হচ্ছে দেহ কোষের বিভাজন, দেহের ক্ষয়ক্ষতি পূরণ কিভাবে হবে, বা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যেটা, যে তাদের কিন্তু বংশ বিস্তারেরও একটা প্রসেস। এটা আজকে যে জায়গায় যাব সেটা হচ্ছে যে বংশ বিস্তারের, উন্নত শ্রেণীর জীবেদের মানে প্রাণী এবং উদ্ভিদদের বংশ বিস্তারের ক্ষেত্রে যে কোষ বিভাজন প্রক্রিয়াটা যুক্ত হয়, অর্থাৎ অঙ্গাঙ্গিভাবে কাজ করে থাকে, সেই কোষ বিভাজন প্রক্রিয়াটা কি? সেটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে জটিল একটা কোষ বিভাজন প্রক্রিয়া যার নাম হচ্ছে মিওসিস। তাহলে মিওসিস কোষ বিভাজনটা কি? মিওসিস কোষ বিভাজন হচ্ছে, দেখো আমাদের সারা দেহের যে কোষ আছে সেই কোষগুলোকে আমরা কি বলি? দেহ কোষ বলি। সেই দেহ কোষের কিছু অংশ কখনো কখনো আবার একটা স্পেশাল ক্যারেক্টার নিয়ে তারা কাজ করে, তখন তাদের আমরা বলি জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। সেই জনন মাতৃকোষটা যখন দুবার বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। কি বললাম? যে পদ্ধতিতে কোনো ডিপ্লয়েড জনন মাতৃকোষ
পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে তখন তাকে মিওসিস কোষ বিভাজন বলে। দেখো, যেখানে ক্রোমোজোম সংখ্যা ছিল, সেই মিওসিস কোষ বিভাজনের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল 2n। প্রথমবারে বিভাজন হয়ে ক্রোমোজোম সংখ্যাটা হ্যাপ্লয়েড হয়ে গেল, অর্ধেক হয়ে গেছে, হ্রাস হয়ে গেছে, তাইকে হ্রাসকরণ বিভাজন বলা হয়। দ্বিতীয়বারে কি হচ্ছে, এই ক্রোমোজোম সংখ্যা দেখো, অর্থাৎ অপত্য যে নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, সেই নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয়েছে সমভাবে, দিয়ে 4টে হ্যাপ্লয়েড সেল উৎপন্ন করেছে। এটাই হচ্ছে মিওসিসের মেকানিজম। এখন দেখব মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন সম্পর্কে তো একটা ধারণা আমাদের অর্জন করতে হবে। যে যেমন মাইটোসিস কোষ বিভাজন দেখেছিলাম যে দেহের যে কোনো জায়গার কোষের ডেভেলপমেন্ট, বৃদ্ধি ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? মনে রাখবে যে উন্নত শ্রেণীর জীবেদের ক্ষেত্রে জীবের জনন মাতৃকোষে এবং অযৌন জননকারী জীবের রেণু মাতৃকোষে এই কোষ বিভাজন হয়। মনে থাকবে কি বললাম, যে যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে এবং অযৌন জননকারী জীবের রেণু মাতৃকোষে। এই দেখো, এটা হচ্ছে স্পার্মাটোগোনিয়াম, অর্থাৎ প্রাণী দেহের, মানুষের ক্ষেত্রে যদি বলি তাহলে এটাকে হচ্ছে শুক্রাশয়ের ভিতরের অংশ, তার ভিতরের অংশ থাকে স্পার্মাটোগোনিয়াম। স্পার্মাটোগোনিয়াম কোথায় থাকে? স্পার্মাটোগোনিয়াম থাকে যে শুক্রাশয়ের ভিতরে সেমিনিফেরাস টিউবুল বলে একটা নালিকা থাকে অনেক, সেই নালিকার ভিতরের কোষকে বলা হয় স্পার্মাটোগোনিয়াম। সেখান থেকে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড সেল উৎপন্ন করে। আবার এটা লক্ষ্য করবে যে উদ্ভিদের ক্ষেত্রে যেখানে পরাগধানী আছে, সেই পরাগধানী থেকে পরাগ রেণু সৃষ্টি হবে যেখানে, বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু মানে স্ত্রী রেণু যেখানে সৃষ্টি হবে, সেখানে এখানে এই ধরনের কোষ বিভাজন হয়। মিওসিস কোষ বিভাজনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। একটা কথা বুঝতে পেরেছি যে মিওসিস কোষ বিভাজনের আগে জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা থাকে ডিপ্লয়েড, পরবর্তীকালে সেটা কয়েকটা স্টেপে ভাগ হয়ে হ্যাপ্লয়েড হয়ে যায় এবং 4টে অপত্য কোষ সৃষ্টি করে। তার মানে জনন মাতৃকোষে ঘটে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ডিপ্লয়েড মাতৃকোষ থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। 2টি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথমটাকে বলা হচ্ছে যে ক্রোমোজোমের বিভাজন, অর্থাৎ ক্রোমোজোম এখানে হ্রাস পেয়ে যায়, তাই একে হ্রাসকরণ বিভাজন বলে। দ্বিতীয়বার যখন বিভাজন হচ্ছে, সেখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে, কি হচ্ছে, সদৃশ্য বিভাজন হচ্ছে। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন বা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে 2বার এবং ক্রোমোজোমের বিভাজন হচ্ছে 1বার। একটা স্পেশাল ক্যারেক্টার ঘটে, সেটা হচ্ছে যে এই প্রক্রিয়ায় ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার জিনিসটা কি আমরা পড়তে ভিতরে চলে যাব, তখন জানতে পারবো যে ক্রসিং ওভার হচ্ছে এমন একটা জটিল প্রক্রিয়া যেখানে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যের মিলন ঘটে এবং তার ফলে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার একটা জায়গা তৈরি হয়ে যায় এই মিওসিস কোষ বিভাজনে। তাহলে মিওসিস কোষ বিভাজনটা যদি আমরা দেখি তাহলে দেখবে একটা জটিল প্রক্রিয়া, যেখানে 2টো স্টেপ হয়। একটা স্টেপ হচ্ছে যে মিওসিস 1, আর একটা স্টেপকে বলবো মিওসিস 2। মিওসিস 1 যেখানে হয়, প্রথমে মিওসিস 1 হয়, তার 2টো ফেজ, ক্যারিওকাইনেসিস 1 এবং সাইটোকাইনেসিস 1। মনে রাখবে মিওসিস কোষ বিভাজনের প্রথমে হয় মিওসিস 1, সেখানে প্রথমে ক্যারিওকাইনেসিস 1। ক্যারিওকাইনেসিস 1 এর আবার 4টে দশা আছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1 যখন স্টার্ট হবে, তার ভিতরের অংশগুলো যদি দেখি আমরা, সেল ডিভিশনগুলো, তাহলে সেখানে দেখব যে পর্যায়গুলো আছে, সেখানে আবার 5টা উপদশা আছে। কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তারপরে যখন ডায়াকাইনেসিস শেষ হয়, তারপরে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। টেলোফেজ 1 শেষ হওয়ার পরে সাইটোকাইনেসিস 1 হয়।
সাইটোকাইনেসিস 1 হওয়ার পরে এবার মিওসিস 2 শুরু হয়, অর্থাৎ সেখানে তখন প্রোফেজ 2, মেটাফেজ 2, ক্যারিওকাইনেসিস 2 তে বলছি, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 এইটা সম্পন্ন হওয়ার পরে সাইটোকাইনেসিস 2 হয়। আর সাইটোকাইনেসিস 2 সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে 4টে অপত্যাক কোষ পাবো, যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে হ্যাপ্লয়েড। দেখো একবার মিওসিসের পর্যায়টা আমরা দেখে নিই। যে কথাটা বললাম সেটা আবার মিলিয়ে নাও। প্রথমে হচ্ছে তাহলে মিওসিস, কোষ বিভাজন স্টার্ট হচ্ছে। কি হচ্ছে দেখো, সেখানে প্রথমে যেটা হবে, দুটো ভাগে ভাগ হওয়ার আগে মিওসিস 1 প্রথম হয়ে গেল। ভালো করে বুঝবে ব্যাপারটা। মিওসিস 1-এ কি হচ্ছে দেখো, সেখানে আবার দুটো উপদশা দেখতে পাবো, ভাগ এখনো হয়নি। প্রথমে হবে যেটা, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস 1। ক্যারিওকাইনেসিস 1 যখন চলবে তার ভিতরে হবে প্রোফেজ 1 প্রথম। প্রোফেজ 1 যখন স্টার্ট হবে তার আবার অনেকগুলো উপদশা থাকে, 5টা উপদশার কথা বললাম। প্রথম যেটা হবে সেটা হচ্ছে লেপ্টোটিন দশা। লেপ্টোটিন দশা সম্পন্ন হলে হবে জাইগোটিন দশা। জাইগোটিন দশা সম্পন্ন হলে হবে প্যাকেটিন উপদশা। প্যাকেটিন উপদশা সম্পন্ন হলে হবে ডিপ্লোটিন উপদশা। ডিপ্লোটিন উপদশা সম্পন্ন হলে হবে ডায়াকাইনেসিস। এই ডায়াকাইনেসিস দশা যখন সম্পন্ন হবে তারপরে শুরু হবে মেটাফেজ 1। মেটাফেজ 1 হওয়ার পরে হবে অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1 শেষ হলে হবে টেলোফেজ 1। ক্যারিওকাইনেসিস 1 শেষ, তারপরে হবে সাইটোকাইনেসিস 1। সাইটোকাইনেসিস 1 হওয়া মানে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেল। তারপরে শুরু হচ্ছে মিওসিস 2। সেখানে দেখো দুটো উপদশা দেখতে পাচ্ছি। ঠিক একই রকম এখানে যেমন ক্যারিওকাইনেসিস 1 আর সাইটোকাইনেসিস 1 দেখেছিলাম, এখানেও তাই হবে। ক্যারিওকাইনেসিস 2, সেখানে দেখো আবার 4টে আবার উপদশা দেখতে পাচ্ছি। 1 নম্বরে হচ্ছে প্রোফেজ 2, তারপরে যেটা ঘটবে মেটাফেজ 2, তারপরে হবে অ্যানাফেজ 2 এবং ক্যারিওকাইনেসিসের শেষ দশা হচ্ছে টেলোফেজ 2। টেলোফেজ 2 সম্পন্ন হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস 2, অর্থাৎ মিওসিসের শেষ অবস্থা, যেখানে 4টে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষ পাবো আমরা। বোঝা গেছে? তাহলে প্রথমে মিওসিস 1, মিওসিস 1-এর আগে মিওসিস 1-এর স্টার্টিং হবে ক্যারিওকাইনেসিস 1, সেখানে প্রোফেজ 1 স্টার্ট হবে। লেপ্টোটিন থেকে একেবারে ডায়াকাইনেসিস শেষ হওয়ার পরে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 শেষ হলে সাইটোকাইনেসিস 1 স্টার্ট হবে। এটা শেষ হয়ে গেলে মিওসিস 2 শুরু হবে, অর্থাৎ ক্যারিওকাইনেসিস 2। সেখানে দেখতে পাবো প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। এটা শেষ হলে দেখব সাইটোকাইনেসিস 2। এটা হচ্ছে মিওসিসের মেকানিজম। মিওসিস সম্পর্কিত কয়েকটি পরিভাষা। তাহলে এই যে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিসের কথা বললাম, সেইখানে তোমাদের কিন্তু লেপ্টোটিন দশার কি কি ঘটে বা জাইগোটিন দশায় কি ঘটে সেগুলো সম্পূর্ণভাবে দেওয়া নেই। কিন্তু দেওয়া না থাকলেও আমাকে কয়েকটা বিষয় সম্পর্কে একটা ধারণা অর্জন করতেই হবে, তাই তো? দেখো, সমসমস্ত ক্রোমোজোম এটা কি জিনিস? সমসমস্ত ক্রোমোজোম অন্য কিছুই নয়, যে মিওসিস কোষ বিভাজনের লেপ্টোটিন উপদশাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে লেপ্টোটিন উপদশায় কিছু একটা ক্যারেক্টার দেখা যায় ক্রোমোজোমে। তার আগে কয়েকটা কথা বলে নিই। কি দেখতে পাই আমরা? সমসমস্ত ক্রোমোজোম সম্পর্কে ধারণা পাবো আমরা সিস্টার, নন সিস্টার, বাইভ্যালেন্ট পাবো, ডায়াড পাবো এবং টেট্রাডের কথা পাবো, জানবো সাইন্যাপসিস সম্পর্কে।
এছাড়া জানবো সাইনাপটেনিমাল কমপ্লেক্স সম্পর্কে একটা ধারণা পাবো, ক্রসিং ওভার যে কথাটা বলছিলাম ক্রসিং ওভার সম্পর্কে জানবে, কায়াজমা কি জিনিস সেটা জানবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আসছি সমস্ত ক্রোমোজোম। দেখো, মিওসিস কোষ বিভাজন যখন শুরু হচ্ছে, অর্থাৎ প্রোফেজোয়ানের লেপ্টোটিন উপদশা, ভালো করে শোনো, প্রোফেজোয়ানের লেপ্টোটিন উপদশায় কি হয়, আমাদের দেহে জননমাতৃ কোষের যে ক্রোমোজোমগুলো থাকে সেই ক্রোমোজোমগুলোর জোড়ায় জোড়ায় থাকে, একটা পিতার বৈশিষ্ট্য একটা মাতার বৈশিষ্ট্য। তা পিতার বৈশিষ্ট্য এবং মাতার বৈশিষ্ট্যের ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করে। এই যে আমরা যেটা দেখছি পিতার বৈশিষ্ট্য এবং মাতার বৈশিষ্ট্যের ক্রোমোজোম, একটা নীল কালারের ক্রোমোজোম দেখছো, একটা রেড কালারের দেখছো, এই যে পাশাপাশি অবস্থান করছে, এই পিতৃ এবং মাতৃ ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করছে, এইটাকেই বলা হচ্ছে সমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমে কি হয়, এই ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া মাঝামাঝি দুটো ভাগে ভাগ হয়ে যায়। প্রত্যেকটা ক্রোমোজোম ঠিক এইরকম দেখতে লাগে, অর্থাৎ মাঝখানে চিড়ে গেছে, দেখেছো, মাঝখানে চিড়ে গেছে প্রত্যেকটা ক্রোমোজোম। এই যে ক্রোমোজোমগুলো চিড়ে গেছে, প্রত্যেকটা ক্রোমোজোমের যে দুটো করে ক্রোমাটিড দেখতে পাচ্ছি, একে অপরকে বলা হয়, একে অপরের সঙ্গে সম্পর্ক হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর একটা দেখতে পাচ্ছি, দেখো এখানেও তাই, এই দুটোকেও সিস্টার ক্রোমাটিড বলবো আমরা। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম মানে সমস্ত ক্রোমোজোম সম্পর্কে একটা ধারণা পেয়েছো তোমরা, সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড। হোমোলোগাস ক্রোমোজোম মানে যে ক্রোমোজোমগুলো দেখছিলাম ঠিক এরকম আকার, এই একে অপরকে বলা হয় সিস্টার, এবং এটার সঙ্গে এই ক্রোমোজোমের সম্পর্ক মানে সবুজের সঙ্গে হলুদের বা নীলের সঙ্গে লালের যে ক্রোমাটিড আছে, এদের সম্পর্ক হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, মানে সিস্টার নয়, বোন নয়, আলাদা আলাদা পিতার বৈশিষ্ট্যের ক্রোমাটিড এগুলো, এটা হচ্ছে মাতার বৈশিষ্ট্যের ক্রোমাটিড করি। তাহলে দেখবো সেই জাইগোটিন উপদশা মানে লেপ্টোটিনের পরে জাইগোটিন, সেই জাইগোটিন উপদশা কি হয়, এই যে নীল কালারের ক্রোমোজোম তোমরা দেখছো, সেই নীল কালারের ক্রোমোজোম আর এখানে একটু বেগুনি মানে গোলাপি কালারের যে ক্রোমোজোম একে অপরের কাছাকাছি এসে লেগে যায়, মানে জোর বাঁধে, একে অপরের সঙ্গে লেগে যায়। এই জোর বাঁধাটাকে বলা হয় সাইন্যাপসিস। পরে আসছি সাইন্যাপসিস। সেই সাইন্যাপসিস যখন লেগে যায়, জোর বেঁধে যায়, সেই জোর বাঁধাটাকেই বলা হচ্ছে বাইভ্যালেন্ট ক্রোমোজোম, মানে এইটার উপরে এটা চেপে যায়, গায়ে গায়ে লেগে যায়, একদম একটার উপরে আর একটা চেপে যায়। এই জোর বাঁধা অবস্থাটাকেই বলা হচ্ছে বাইভ্যালেন্ট ক্রোমোজোম। ডায়াড ক্রোমোজোমের যখন রেপ্লিকেশন হয়, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ যখন ক্রোমোজোম না ডিএনএ যখন রেপ্লিকেশন হয়, অর্থাৎ ডিএনএ থেকে যখন ডিএনএ সৃষ্টি হয়, তখন কি হয়, ডিএনএর পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, তাই তো? তখন কি হয়, এই দুটো সিস্টার ক্রোমাটিড দেখা যায়। এই যে দুটো সিস্টার ক্রোমাটিড দেখছি, দুটো গ্রিন কালারের বা দুটো এখানে অরেঞ্জ কালারের, এই যে দুটো সিস্টার ক্রোমাটিড সম্পন্ন যে একটা স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে ডায়াড। আর যখন সাইন্যাপসিসের মাধ্যমে এই দুটো একে অপরের সঙ্গে জোর বেঁধে যাবে জাইগোটিন উপদশায়, তখন একসঙ্গে দেখো চারটে করে ক্রোমাটিড দেখতে পাচ্ছি আমরা। এই চারটে ক্রোমাটিড সম্পন্ন যে স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে টেট্রাড। তাহলে ডায়াড এবং টেট্রাড সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। সাইন্যাপসিস অর্থাৎ একটা ক্রোমোজোম সেটের সঙ্গে আর একটা ক্রোমোজোম যখন গায়ে গায়ে লেগে যায়, এই যে একটা ক্রোমোজোমের সঙ্গে আর একটা ক্রোমোজোম গায়ে গায়ে লেগে গেছে, সেন্ট্রোমিয়ার অঞ্চলে আলাদা থাকছে, লেগে যাচ্ছে, অর্থাৎ এই লেগে যাওয়া জায়গাটাকে মানে একটা ক্রোমোজোম আছে আর একটা ক্রোমোজোম আছে, গায়ে গায়ে লেগে যাচ্ছে, পিতার ক্রোমোজোম মাতার ক্রোমোজোম ঠিক এইভাবে লেগে যাচ্ছে। যখন লেগে যায় তখন এই দুটো গায়ে লেগে যাওয়া জায়গা, যেগুলো দুটো গায়ে লেগে যাওয়াটাকেই বলা হচ্ছে সাইন্যাপসিস। দুটো গায়ে পাশাপাশি লেগে যাচ্ছে, এখানে এক ধরনের ত্রিস্তরীয় একটা লেয়ার সৃষ্টি হয় প্রোটিনের, যেটাকে বলা হচ্ছে সাইনাপটেনিমাল কমপ্লেক্স। ওই সাইনাপটেনিমাল কমপ্লেক্স কি করে, জোর বাঁধতে সাহায্য করে। দেখো সাইনাপটেনিমাল কমপ্লেক্সের ছবিটা আবার দেখো, দেখেছো? এই যে ক্রোমাটিন অঞ্চল আছে, ত্রিস্তরীয় লেয়ার দিয়ে এইটা কিন্তু
একে অপরের সঙ্গে জোর বেঁধে গিয়েছে। এই জোর বাঁধাটাকেই বলা হচ্ছে সাইন্যাপটেনিমাল কমপ্লেক্স। যে জায়গাটা এখানে কি থাকে, এখানে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ থাকে, নিউক্লিয় প্রোটিন বলা হয়, যৌগ বলা হয়, যেটাকে কি করে সমস্ত ক্রোমোজোম দুটিকে জোর বাঁধতে সাহায্য করে। এবার আসছি ক্রসিং ওভার। যখন একে অপরের সঙ্গে লেগে যায়, অর্থাৎ বাইভ্যালেন্ট ক্রোমোজোম যখন লেগে যাচ্ছে একে অপরের সঙ্গে, তখন কি হচ্ছে, পিতার ক্রোমোজোমের খণ্ডাংশ মাতার ক্রোমোজোমের খণ্ডাংশের সঙ্গে এখানে বিনিময় হয়, জেনেটিক কোড বিনিময় হয়। জেনেটিক কোড বিনিময় হওয়ার ফলে, অর্থাৎ পিতার ক্রোমোজোমের সঙ্গে মাতার ক্রোমোজোম লেগে গেছে, ওখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, পিতার ক্রোমোজোমের সঙ্গে মাতার ক্রোমোজোমে ট্রান্সফার হয়ে যাচ্ছে, দিয়ে নতুন দেখো ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখানে দেখছিলাম একটা ছিল হালকা একদম ভায়োলেট, একটা এখানে দেখছিলাম বেগুনি কালার, এখানে অরেঞ্জ, এখানে রেড। এখানে যখন দেখো একদম 4টে ক্রোমাটিড সৃষ্টি হয়ে গেছে, এক একটা ক্রোমাটিডে দেখো বিভিন্ন কালার দেখতে পাচ্ছি, অর্থাৎ ভায়োলেটের সঙ্গে রেড, এখানে দেখছি আবার ডিপ ভায়োলেট যেটা আছে তার সঙ্গে অরেঞ্জ যুক্ত হয়েছে, এই রেডের সঙ্গে হালকা ভায়োলেট দেখতে পাচ্ছি, অর্থাৎ একে অপরের সঙ্গে বিনিময় হয়ে গেছে। এই বিনিময়টা কখন হয়, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজের প্যাকেটিন উপদশায়। বাইভ্যালেন্টের নন সিস্টার ক্রোমাটিডগুলির যে খণ্ডাংশের বিনিময় হয়, আবার বলছি, মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজের প্যাকেটিন উপদশায় যখন নন সিস্টার ক্রোমাটিডগুলির খণ্ডাংশের বিনিময় ঘটে, সেই বিনিময়ের ফলে কি হচ্ছে, এখানে জিনের পুনঃসংযুক্তি হচ্ছে, অর্থাৎ পিতার ক্রোমোজোমের ডিএনএ বা জিন মাতার ক্রোমোজোমের ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে ক্রসিং ওভার। নেক্সট দেখো কায়োজমা। ক্রসিং ওভার হয়ে গেছে, ক্রসিং ওভার হওয়ার ফলে ডিপ্লোটিন দশা, মানে লেপ্টোটিন জাইগোটিন প্যাকেটিন দশায় ক্রসিং ওভার হলো, তারপরে জাইগোটিন দশা আসছে। সেই জাইগোটিন দশায় কি হচ্ছে, এই যেখানে যেখানে লেগে আছে তারপরে উভয় মেরুর দিকে টান পড়ে, এই টান পড়ার ফলে এক্স অক্ষের মতো একটা অংশ দেখতে লাগে, অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে যখন বিকর্ষণ হয় তার ফলে এক্স অক্ষের মতো একটা গঠন, এক্স একদম ইংরেজি এক্স অক্ষের মতো, বুঝতে পারছো? এই যে রেড কালারের সঙ্গে গ্রিন, এদিকে রেড কালারের সঙ্গে ব্লু, এই ব্লুর সঙ্গে রেড যুক্ত হয়ে গেছে, আগে যুক্ত হয়েছে, ক্রসিং ওভার আগে হয়ে গেছে, দিয়ে যে স্ট্রাকচারটা গঠন হয়েছে এটাকে বলছি কায়োজমা। অর্থাৎ এক্স অক্ষের মতো যে অংশটা দেখতে লাগে সেটাকে কায়োজমা অঞ্চল বলছি। তাহলে বোঝা গেল সমস্ত ক্রোমোজোম, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার, সাইন্যাপসিস, বাইভ্যালেন্ট, মোনাড, ডায়াড, টেট্রাড, কায়োজমা, ক্রসিং ওভার এবং সাইন্যাপটেনিমাল কমপ্লেক্স। তাহলে দুটো দশায় কি কি হয় দেখো। মিওসিস ওয়ানে কি হয় আমি দেখে নেব। মিওসিস কোষ বিভাজনের যে দুটি পর্যায় হয়, প্রথমে কি হলো, তাহলে জনন মাতৃকোষের যে ক্রোমোজোম ছিল সেই ক্রোমোজোমটা মিওসিস ওয়ানে প্রোফেজ ওয়ানে কি হচ্ছে, সেখানে বাইভ্যালেন্ট, সাইন্যাপসিস, কায়োজমা, ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার সম্পন্ন ক্রোমোজোমগুলো এবার একদম মাঝখানে অবস্থান করতে শুরু করে, কোথায়, মেটাফেজ ওয়ানে। অর্থাৎ পিতার ক্রোমোজোমের নন সিস্টার গুলো আর মাতার ক্রোমোজোমের নন সিস্টার বলতে পারবো না এবার, কারণ পিতা মাতা এবার মিশে গেছে, কিন্তু বাইভ্যালেন্ট অবস্থায় আছে তারা। সেই বাইভ্যালেন্ট ক্রোমোজোম গুলো এখানে দেখছি আমরা মেটাফেজ প্লেটের মাঝামাঝি অবস্থান করছে, দুদিকে সেন্ট্রিওল বিভাজিত হয়ে চলে গেছে, নতুন সেন্ট্রিওল সৃষ্টি হয়েছে, এবং দেখো এখানে 4টে করে যে ক্রোমাটিড দেখতে পাচ্ছি আমরা, সেইগুলো এবার একে অপর থেকে দূরে সরে যাচ্ছে অ্যানাফেজ ওয়ানে, এবং একসময় টেলোফেজে দেখতে পাবো যে দুটো অপত্যা নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে, যার ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষে যা ছিল তার অর্ধেক হয়ে গিয়েছে। মিওসিস টুতে কি হয়, সেই যে ক্রোমোজোম সম্পন্ন, অর্থাৎ অর্ধেক ক্রোমোজোম সম্পন্ন যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসগুলি আবার মাইটোসিস কোষ বিভাজনের পরে প্রোফেজ ওয়ানে স্টার্ট হয় এবং টেলোফেজে প্রোফেজ টুতে স্টার্ট হয় এবং টেলোফেজ টুতে শেষ হয়। শেষ হওয়ার পরে দেখো 4টে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি যাদের হ্যাপ্লয়েড ক্রোমোজোম হয়ে গেছে, সিঙ্গেল হ্যাপ্লয়েড, এবং একসময় সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে 4টে অপত্যা নিউক্লিয়াসের সৃষ্টি হয়।
মিওসিসের তাৎপর্য, যে মিওসিস কোষ বিভাজন হয়ে লাভ কি হয় আমাদের। তাৎপর্য হচ্ছে যে জনন কোষ উৎপাদন, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, প্রকরণের সৃষ্টি এবং জনুক্রম মানে অল্টারনেশন অফ জেনারেশন যেটাকে বলা হয় সেইটা ঠিক রাখা। প্রথমে আসছি আমি জনন কোষ উৎপাদন এবং প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। জনন কোষ উৎপাদন মানে যে শুক্রাণু উৎপন্ন হচ্ছে বা ডিম্বাণু উৎপন্ন হচ্ছে, অর্থাৎ স্পার্মাটোগোনিয়াম থেকে একটা নির্দিষ্ট প্রসেসে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাধ্যমে এখানে শুক্রাণু উৎপন্ন হওয়া, বা উগোনিয়াম থেকে ডিম্বাশয়ের উগোনিয়াম থেকে সেখানে ডিম্বাণু উভয় উৎপন্ন হওয়া, এইটা হচ্ছে জনন কোষ উৎপাদন। নেক্সট ছিল দেখো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, অর্থাৎ একটা জীবের দেহের ক্রোমোজোম সংখ্যা মনে করো 20, তাহলে জনন কোষে যদি 20 না হয়ে যদি 20 হয় তাহলে কি হবে, যদি 20 হয় মনে করো এখানে 20 হয়েছে, তাহলে এখানে ডিম্বাণুতেও 20, তাহলে পরবর্তীকালে শুক্রাণু ডিম্বাণুর যখন মিলন হবে তখন ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে দেহকোষে, জাইগোটে 40, তাহলে বেড়ে যাচ্ছে, সেইটা হবে না, অর্থাৎ ধ্রুবক থাকবে। কিভাবে, এখানে 20 ছিল মনে করো, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে এখানে 10 হয়ে গেছে, এখানেও ঠিক তাই 20 ছিল এখান থেকে 10 হয়ে গেছে, মানে শুক্রাণুতে 10 ডিম্বাণুতে 10। আবার পরাগ যদি উদ্ভিদের ক্ষেত্রে দেখি তাহলে পরাগধানের যে পরাগ রেণু উৎপন্ন হচ্ছে পুংরেণু, সেখানেও একই অর্ধেক, আবার যেখানে ডিম্বাশয় আছে সেই ডিম্বাশয়ের ডিম্বাণুতেও অর্ধেক মানে হ্যাপ্লয়েড। সেই শুক্রাণু এবং ডিম্বাণু বা পরাগরেণুর সঙ্গে ডিম্বাণুর যখন মিলন ঘটে তখন আবার জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোট থেকে যখন আবার ভ্রূণের সৃষ্টি হয় অর্থাৎ পূর্ণাঙ্গ ভ্রূণ হয় তখন তার দেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ওই আগে পিতামাতার ক্রোমোজোম সংখ্যা যা ছিল তাই, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যাটা ঠিক থেকে যায়, বাড়ে না। এটাকেই বলা হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। প্রকরণের সৃষ্টি এবং জনুক্রম বজায় রাখা। প্রকরণ মানে হচ্ছে ভ্যারিয়েশন, অর্থাৎ আমরা যদি গোটা পৃথিবীকে একটু আমরা দেখি তাহলে দেখবো যে পৃথিবীর বিভিন্ন জায়গার আবহাওয়া বিভিন্ন এবং সেখানে বিভিন্ন রকমের প্রাণী উদ্ভিদ বসবাস করে। এমন একটা প্রাণী মনে করো আমাদের এই সমতল ভূমিতেও আছে, আবার পার্বত্য অঞ্চলেও আছে, মরুভূমিতেও আছে, কিন্তু তাদের দেহের আকার আকৃতি দেখো একটু একটু আলাদা। কোথাও আমাদের দেশে যে কুকুর দেখতে পাই তার দেহের রোমগুলো ছোট ছোট, আবার শীতপ্রধান দেশে যদি দেখি তাহলে দেখবো সে বড় বড়। কেন? কারণ তাদের মধ্যে ভ্যারিয়েশন সৃষ্টি হয়েছে, অর্থাৎ তাদের পিতামাতার বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা ছিল, ভ্যারি করে উন্নত বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। যেমন মনে করো মৎস্য থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে সেখানে আবার দেখছি পক্ষী শ্রেণীর সৃষ্টি হয়েছে। এই যে ভ্যারিয়েশন, প্রকরণ সৃষ্টি হওয়া, অর্থাৎ প্রতিকূল পরিবেশে নিজেকে অনুকূল করে নেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমেই হয়ে থাকে। তারপর হচ্ছে জনুক্রম, অল্টারনেশন অফ জেনারেশন। তোমাদের ফার্নের কথা বলেছি আমি। ফার্নটা কি জিনিস? ফার্ন হচ্ছে এক ধরনের উদ্ভিদ, অনুন্নত বলতে পারি আমরা। তোমরা দেখেছো ট্রেডিস, ডায়াপটেডিস, অ্যাডিয়েন্টাম এই ধরনের ফার্ন দেখে, শুশুনি শাকও দেখেছো। তো এই যে দেখি যে উদ্ভিদটাকে আমরা, এই উদ্ভিদটা দেখতে পাই, এই উদ্ভিদটা হচ্ছে রেণুধর উদ্ভিদ। এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে দেহকোষে 2n। এই রেণুধর উদ্ভিদের নিচের দিকের পাতায় দেখো সরাস থাকে, রেণুস্থলী থাকে, রেণুমাতৃকোষ থেকে রেণু উৎপন্ন হয়। সেই রেণুগুলো যখন গ্রীষ্মকালে রেণুস্থলী থেকে বেরিয়ে যায় এবং জার্মিনেট করে কোনো ভাঙা পাঁচিলের দেওয়ালে হতে পারে বা যে কোনো জায়গায় লাগতে পারে, তখন সেখান থেকে অঙ্কুরিত হয়ে একটা প্রোথ্যালাস গঠন করে, যাকে বলা হয় গ্যামেটোফাইটিক প্ল্যান্ট। এই যে এটাকে দেখছি গ্যামেটোফাইটিক প্ল্যান্ট। এই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট যেটা দেখতে পাচ্ছি আমরা, সেই গ্যামেটোফাইটিক প্ল্যান্ট কি করে, দু ধরনের কোষকে বহন করে, অর্থাৎ এখানে শুক্রাণু এবং ডিম্বাণুকে বহন করার ক্ষমতা রাখে। দু ধরনের ধানী দেখতে পাচ্ছি, পুংধানী এবং স্ত্রীধানী। সেই পুংধানী থেকে কি হয়, তাহলে এখানে পুংরেণু এবং স্ত্রীধানী থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। সেই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে দেখতে পাবো আমরা জাইগোট সৃষ্টি, এবং সেই জাইগোট থেকে এই জাইগোট থেকে আবার এই ডায়াপটেডিস অর্থাৎ হ্যাপ্লয়েড ছিল, এগুলো হ্যাপ্লয়েড স্পার্ম,
সেল যেখানে আছে, এগ যেখানে ছিল হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড থেকে জাইগোট হয়ে গেল, মানে আবার এখানে 2n হয়ে গেল, ডিপ্লয়েড হয়ে গেল। এই ডিপ্লয়েড থেকে আবার পূর্ণাঙ্গ একটা রেণুধর উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। তাহলে লিঙ্গধর এবং রেণুধর উদ্ভিদের যে চক্রাকার আবর্তন, এইটা মিওসিস কোষ বিভাজন ছাড়া সম্ভব নয়। তাই মিওসিস কোষ বিভাজনের একটা স্পেশাল জায়গা হচ্ছে জনুক্রম। জনুক্রম মানে হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। অর্থাৎ এখানে কি হচ্ছে যে সবসময় আমরা দেখব হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তন হচ্ছে। তাহলে বোঝা গেল। এবার আমরা আসবো কিছু প্রশ্ন সম্পর্কে। তোমাদের বলেছি যে খাতা পেন নিয়ে একটু বসবে, যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো সম্পর্কে একটা ধারণা তোমাদের পেতে হবে। আমরা মাইটোসিস পড়া হয়ে গেছে, কোষচক্র পড়া হয়ে গেছে, অ্যামাইটোসিস সম্পর্কে ধারণা হয়েছে। এখন আমরা সেই প্রশ্নগুলো একটু আলোচনা করব। তোমরা যদি খাতা পেন নিয়ে থাকো তাহলে প্রশ্নগুলো একটু লিখে নিতে পারো। যখন স্কুল খুলবে তখন এই প্রশ্নগুলোর আনসার কিন্তু আমি দেখব। আবার বলছি যে প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে, লেখার পরে সেই উত্তরগুলো করার চেষ্টা করবে। আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়, এবং সেই উত্তরগুলো করার পরে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো, আমি জানিয়ে দেব। যদি পারো তো ঠিক আছে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জানাবে, আমি আবার সেই উত্তরগুলো বলে দেবো। তবে আশা করছি এখন যে আলোচনাগুলো করব সেই আলোচনা করতে করতে তোমরা অনেক উত্তর পেয়ে যাবে। যদি কোথাও আটকে যায় তাহলে সেই উত্তরগুলো তোমাদের পরে আমার কমেন্টস করো, কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো। ঠিক আছে? কোষচক্রের দশাগুলি ছকের সাহায্যে দেখাও। কোষচক্র মানে ইন্টারফেজ দশা আর মাইটোটিক দশা বলেছিলাম, দুটো হবে। তাহলে কোষচক্র বলে হেডিং করলে বাঁ দিকে লিখলে ইন্টারফেজ, ডান দিকে লিখলে এম ফেজ। ইন্টারফেজের আবার তিনটি উপদশা পাবে তোমরা, কি G1, S এবং G2। আর এম ফেজে কি পাবে? ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। আমাকে একজন প্রশ্ন করেছিল যে স্যার G0 দশা কোথায় সম্পন্ন হয়? G0 দশা সম্পন্ন হচ্ছে G1 থেকে S এর মাঝে, অর্থাৎ চেক পয়েন্ট আছে একটা। G1 থেকে S1 দশায় যাওয়ার মাঝে একটা চেক পয়েন্ট আছে। সেই চেক পয়েন্টটা কেন? কারণ হচ্ছে যে কোনো একটা কোষ যখন বিভাজন হবে তার আগে যখন প্রস্তুতি নেয় তখন কোষের আয়তন যদি ঠিক না থাকে, কোষের ক্রোমোজোম সংখ্যা যদি ক্ষতিগ্রস্ত থাকে, তখন কোষটার বিভাজিত হবে না, G0-তে চলে যাবে। তো তাহলে মনে রাখবে যে G1 দশা থেকে G0-তে যায়। ঠিক আছে? তাহলে কোষচক্রের দশাগুলো আবার বলে দিচ্ছি। ইন্টারফেজ দশা একদিকে পাচ্ছ, এম দশা একদিকে পাচ্ছ, মাইটোটিক দশা। G1, S, G2 হচ্ছে ইন্টারফেজের ভাগ, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস হচ্ছে এম দশার ভাগ। তারপরে ক্যারিওকাইনেসিসের আবার তোমরা পাচ্ছ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আসছি কোষচক্রের গুরুত্ব। দেখো কোষচক্রের তিনটি স্থানে কি থাকে? সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সিডিকে বলা হয় এটাকে। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সিডিকে বলা হয়। এই উৎসেচকের সাহায্যে কি হয়? জটিল বিক্রিয়া যে হচ্ছে, যে জটিল বিক্রিয়াগুলো হচ্ছে, সেই জটিল বিক্রিয়ার মাধ্যমে কোষচক্রের অগ্রগতিটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? যদি মনে করো যে কোষচক্র মানে কোষ বিভাজনের আগে যদি ইন্টারফেজ দশা না হয় তাহলে কি হবে না? কি হবে না? ডিএনএ রেপ্লিকেশন হবে না, প্রোটিন সংশ্লেষ হবে না, আরএনএ সংশ্লেষ হবে না, কোষের যে কোষ অঙ্গাণুগুলো থাকে সেই কোষ অঙ্গাণুগুলো সৃষ্টি হবে না, তাহলে কোষ বিভাজনটা সম্পন্ন হবে না। এটাই হচ্ছে কোষচক্রের গুরুত্ব। নেক্সট আছে চেক পয়েন্ট। প্রশ্ন লিখছো তো? লিখে নাও। চেক পয়েন্ট কি? চেক পয়েন্ট অন্য কিছু নয়। যদি আমরা ছকটাকে দেখি তাহলে মনে করে ছকটাকে একটু, আমি আর ব্যাকে যেতে পারছি না যেহেতু পাওয়ার পয়েন্টে কাজটা করা আছে। তো G1, S, G2 এবং M, এই চারটে ফেজ ছিল আমাদের, মনে পড়ছে? G1 থেকে S একটা, S থেকে G2, G2 থেকে M। তো G1 আর S এর মাঝে একটা বিন্দু যেটাকে বলা হচ্ছে G1S চেক পয়েন্ট। সেখানে কি হয়? সেখানে কি হয়? যে ক্রোমোজোমাল যে ডিএনএ রেপ্লিকেশন হবে এস দশায়, সেই এস দশায় ডিএনএ রেপ্লিকেশন হবে কিনা তার প্রস্তুতিটা, তার সমস্ত কার্যকারিতা, মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, এনজাইম
লিপিড সব এখানে প্রস্তুত হয়, উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে চেক পয়েন্টের একটা কাজ। তারপরে এস দশায় কি হয়, সেখানে সংশ্লেষ হয়, ডিএনএ সংশ্লেষ হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। তারপরে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পরে G2-তে যায়। G2M এর মাঝে একটা চেক পয়েন্ট থাকে, যে ডিএনএ যদি ক্ষতিগ্রস্ত থাকে তাহলে G2 দশা থেকে আর M দশায় কিন্তু প্রবেশ করবে না। তাহলে সেখানে কি হবে, কোষ চক্রটা স্টপ করে যাবে। আবার অনেক সময় কি হয়, ওই সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট যে কাইনেজ আছে, সেই সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের অনিয়ন্ত্রিত ভাবে যদি কাজ করতে শুরু করে, তখন কি হয়, মানে বেশি করে সিক্রেশন হয়, বা কোনো হরমোন যদি চেঞ্জেস হয়ে যায়, বেশি করে সিক্রেশন হয়, তখন সেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার ফলে কি হয়, তখন কোষ বিভাজনটা অন্য দিকে চলে যায়, সেখানে ম্যালিগন্যান্ট টিউমার বা বিনাইন টিউমার সৃষ্টি হতে পারে। এটা নির্দেশ করে চেক পয়েন্ট। তারপর আসছি অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন। এটা নিশ্চয়ই বলতে হবে না, তবু বলে দিই যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কিন্তু কি হয় না, বেম তন্তু গঠন হয় না, নিউক্লিয়াসের আলাদা করে আগে স্পেশাল বিভাজন, তারপরে সাইটোপ্লাজমিক বিভাজন, না, এগুলো হয় না। সরাসরি নিউক্লিয় বস্তু এবং কোষের সাইটোপ্লাজমিক বস্তু একসঙ্গে বিবর্ধিত হয়ে দুটো অপত্য সেল সৃষ্টি করে। তাই একে কি বলা হচ্ছে, প্রত্যক্ষ বিভাজন। নেক্সট দেখো, মাইটোসিস কোষ বিভাজনকে কেন পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। মাইটোসিস কোষ বিভাজনকে কেন সদৃশ বিভাজন বা সময় বিভাজন বলে। মিওসিসকে হ্রাসকরণ বিভাজন বলে কেন। মাইটোটিক অ্যাপারেটাস কি, এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেব। এবার প্রথমে আসছি, মাইটোসিস কোষ বিভাজনকে কেন পরোক্ষ কোষ বিভাজন বলা হয়। কেন বলা হয়, কারণ এখানে দেখি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস বিভাজন একসঙ্গে হচ্ছে না। কি হয়, আগে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন হবে, বেমতন্তু গঠন হবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টি স্টেজে আমরা দেখবো সেখানে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হবে। তারপরে দেখছি সেখানে আমার সাইটোকাইনেসিস হচ্ছে। তাহলে আগে নিউক্লিয়াস বেমতন্তু গঠনের মাধ্যমে, পরে সাইটোপ্লাজমের বিভাজন। তার জন্য একে বলা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। মানে নিউক্লিয়াস যদি বিভাজিত না হতো তাহলে কিন্তু সাইটোপ্লাজম বিভাজিত হতো না। তার মানে নিউক্লিয়াস ফোর্স করছে যে সাইটোপ্লাজম বিভাজনটা হবে। মাইটোসিসকে সদৃশ বিভাজন বলে কেন, খুব সহজ, কারণ মাইটোসিস কোষ বিভাজনের যে মাতৃকোষ থেকে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, তার যে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে সমান। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের যদি আমরা দেখি কোনো একটা ক্রোমোজোম সংখ্যা হচ্ছে মনে করো 30, অপত্য কোষ যখন সৃষ্টি হচ্ছে তার যে দুটো সেল সৃষ্টি হলো তারও ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 30, মানে সমান, সম আকৃতি, সমগুণ সম্পন্ন, সম সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি হয়। তাই মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়, সদৃশ বিভাজন বলা হয়। মিওসিসকে হ্রাসকরণ বিভাজন বলা হয় কেন। মিওসিসকে হ্রাসকরণ বিভাজন এই কারণেই বলা হয়, কারণ মিওসিস কোষ বিভাজনে যেটা দেখি আমরা, যে জনন মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা ছিল ডিপ্লয়েড, মিওসিস 1 এবং মিওসিস 2 পরপর দুবার বিভাজনের ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায়, হ্যাপ্লয়েড হয়ে যায়। অর্থাৎ 2n থেকে n এ কনভার্ট হয়। 20 ছিল 10 হয়ে গেছে, 30 ছিল 15 হয়ে গেছে। তার জন্য একে হ্রাসকরণ বিভাজন বলা হচ্ছে। মনে রাখবে একটা কথা, যে মিওসিস কোষ বিভাজনের প্রথম যে মিওসিস 1 কোষ বিভাজন, সেইখানে ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু হ্রাস হয়ে যায়। দ্বিতীয়বারের বিভাজনটা হচ্ছে সদৃশ বিভাজন, মানে প্রথম কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে, মানে মিওসিস 1টা হচ্ছে হ্রাস বিভাজন বা হ্রাসকরণ বিভাজন, দ্বিতীয়টা হচ্ছে সময় বিভাজন। কিন্তু আলটিমেট কি হয়, যে মিওসিস কোষ বিভাজনের স্টার্টিং থেকে একদম এন্ডিং পর্যন্ত যদি লক্ষ্য করি আমরা, তাহলে দেখবো সেখান থেকে অর্থাৎ 2n থেকে n হয়ে গেছে। তাই একে হ্রাসকরণ বিভাজন বলা হয়। শেষে কি ছিল, মাইটোটিক অ্যাপারেটাস। মাইটোটিক অ্যাপারেটাস অন্য কিছুই নয়, এটা হচ্ছে যে যখন একটা কোষ বিভাজন হবে, সেই কোষের সেন্ট্রিওল, প্রাণী কোষ যদি হয় সেন্ট্রিওল, অ্যাস্ট্রাল রশ্মি, বেম তন্তু, এগুলো একত্রে মাইটোটিক অ্যাপারেটাস বলে। একত্রীভূত হয়ে যে একটা সেটআপ তৈরি করছে, কি কি, সেন্ট্রিওল, অ্যাস্ট্রাল রশ্মি, বেম তন্তু, এগুলোকে একত্রে বলছি আমি মাইটোটিক অ্যাপারেটাস। বোঝা গেছে? চেঞ্জ করছি।
সমস্ত ক্রোমোজোম কাকে বলে আমাকে নিশ্চয়ই আর বলে দিতে হবে না, যে মিওসিস কোষ বিভাজনের ওই লেপ্টোটিন প্রোফেজ 1-এর লেপ্টোটিন দশায় কি দেখি, সম আকৃতি প্রকৃতি সম্পন্ন পিতৃমাতৃ ক্রোমোজোমগুলি যখন জোড়ায় জোড়ায় অবস্থান করে তখন সেই সেটটাকে বলা হচ্ছে সমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোম। সাইন্যাপসিস কি, লেপ্টোটিনের পরে কি দশা বলেছি, জাইগোটিন উপদশা। সেই জাইগোটিন উপদশায় কি হয়, বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো পাশাপাশি এসে গায়ে গায়ে লেগে যায়, একে অপরের সঙ্গে লেগে যায়। এই যে জোর বেঁধে যাওয়া, লেগে যাওয়া, এটাকেই বলা হচ্ছে সাইন্যাপসিস। বাইভ্যালেন্ট কি, যে সমস্ত ক্রোমোজোমের এক একটা, মানে জোড়ায় জোড়ায় যে ক্রোমোজোমগুলো আছে, পিতার ক্রোমোজোম মাতার ক্রোমোজোম, পিতার ক্রোমোজোম মাতার ক্রোমোজোম পাশাপাশি লেগে গেছে। পিতার ক্রোমোজোমটা যদি দেখি তাহলে দেখবো দুটো বাহু, মাতার ক্রোমোজোমেরও দুটো বাহু। এই যে দুটো করে বাহু দেখতে পাচ্ছি, মাঝখানে সেন্ট্রোমিয়ার অঞ্চল আছে, উপর দিকে দুটো নিচের দিকে দুটো, মাঝখানে সেন্ট্রোমিয়ার। মাতার ক্রোমোজোম ঠিক তাই, পিতা উপরের দিকে দুটো নিচের দিকে দুটো ক্রোমাটিড অঞ্চল দেখতে পাচ্ছি, মানে চারটে করে এখানে দুটো করে ক্রোমাটিড দেখতে পাচ্ছি আমরা। মাঝামাঝি যদি চিড়ে দেওয়া হয় তাহলে দুটো ক্রোমাটিড আলাদা হয়ে যাবে। এই যে স্ট্রাকচার, এটাকে বাইভ্যালেন্ট বলা হয়। আর যখন ওই বাইভ্যালেন্ট দুটো পাশাপাশি এসে লেগে যায় তখন উপরে চারটে ক্রোমাটিড দেখতে পাবো, এই দুটো চারটে ক্রোমাটিড, নিচের দিকেও ঠিক তাই চারটে ক্রোমাটিড। এইটাকে স্টেজটাকে বলা হচ্ছে টেট্রাড। ক্রসিং ওভার কি, লেপ্টোটিন হয়েছে, জাইগোটিন হয়েছে, এরপরে প্যাকেটিন উপদশা। প্যাকেটিন উপদশায় কি হয়, বাইভ্যালেন্টের নন সিস্টার ক্রোমাটিড, মানে পিতার ক্রোমোজোমের একটা ক্রোমাটিডের একটা অংশ, মাতার ক্রোমাটিডের একটা অংশ একে অপরের সঙ্গে জোর বেঁধে গিয়ে তাদের ডিএনএর মানে জিনগত বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটে, জিনের পুনঃসংযুক্তি ঘটে। এই যে জিনের পুনঃসংযুক্তি হওয়া, এটাকেই বলা হচ্ছে ক্রসিং ওভার। সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড আর বলছি না। অ্যাস্ট্রাল এবং অ্যানাস্ট্রাল বেমতন্তু কি, অ্যাস্ট্রালটা বলে দিই, আবার বোধহয় ভুলে গেছো, যে প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেন্ট্রোজোম যেটা ছিল, সেই সেন্ট্রোজোম দুটো প্রথমে কি হচ্ছে, দুটো সেন্ট্রিওলে ভাগ হচ্ছে, আবার এক একটা সেন্ট্রিওল আবার কি হচ্ছে, নিজেরা আবার বিভাজিত হয়ে দুটো করে সেন্ট্রিওল সৃষ্টি করছে, দিয়ে মেটাফেজ দশায় যাওয়ার সময় দুই প্রান্তে সরে যাচ্ছে। এই যখন সরে যায় তখন তার চারপাশ থেকে প্রচুর রশ্মি বিচ্ছুরিত হয়। এই যে রশ্মি, এটাকে বলছে অ্যাস্ট্রাল রশ্মি, যেগুলো বেমতন্তু সৃষ্টি করে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেই রশ্মি দেখতে পাই না আমরা, পক্ষান্তর কি থাকে, মাইক্রোটিবিউল থাকে। সেই মাইক্রোটিবিউলের মাধ্যমে সেখানে বেমতন্তু গঠিত হয়, তাই এটাকে বলা হচ্ছে অ্যানাস্ট্রাল বেমতন্তু। নেক্সট আসছি আমি, ফ্র্যাগমোপ্লাস্ট কি। ফ্র্যাগমোপ্লাস্ট, উদ্ভিদ কোষ বিভাজনটা যদি দেখি আমরা তাহলে দেখব সেখানে টেলোফেজ দশা যখন শেষ হচ্ছে, উদ্ভিদ কোষের যখন কোষ বিভাজন হয়, টেলোফেজ দশা যখন শেষ হচ্ছে, শেষের দিকে নিউক্লিয়াস দুটির মাঝখানে ওই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেটের দ্বারা গঠিত ধরনের গোল গোল দানাদার অংশ দেখতে পায়। বুঝতে পারলাম কি বলছি, যে যখন টেলোফেজ দশা শেষ হচ্ছে তখন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেটের গোল গোল দানাদার অংশ ওই উদ্ভিদ দুটো নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করতে শুরু করে, দানাদার অংশগুলো সেল প্লেট সৃষ্টি করে। এইটাই হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। স্টেম বডি, মেটাফেজ প্লেট এবং প্যারানেমিক ও প্লেকটোনেমিক কুণ্ডলী কি। স্টেম বডিতে আসি প্রথমে।
যে প্রাণী কোষের যখন মাইটোসিস কোষ বিভাজন হয় তখন সেই অ্যানাফেজ দশায়, মনে পড়ছে অ্যানাফেজ দশাটা, অর্থাৎ ক্রোমোজোমগুলো মানে ক্রোমাটিডগুলো দুই প্রান্তে সরে যেতে শুরু করছে। তো সরে গেলে কি হবে, যে ইন্টারজোনাল তন্তুগুলো আছে, মানে ক্রোমোজোমাল তন্তু আর ইন্টারজোনাল তন্তু, ক্রোমোজোমের সঙ্গে যে তন্তুগুলো বেমগুলো লেগে গেছে তাকে ক্রোমোজোমাল তন্তু বলছি, আর যেগুলো মনে করো সরাসরি চলে গেছে ইন্টারজোনাল তন্তু বলা হয়। সেই ইন্টারজোনাল মানে দণ্ডাকার অংশ সৃষ্টি করে একটা, মানে ক্রোমোজোমাল তন্তু আর ইন্টারজোনাল তন্তু, তার মধ্যে ইন্টারজোনাল তন্তুগুলো একত্রীভূত হয়ে একটা দণ্ডের মতো অংশ গঠন করে। এটাকেই বলা হচ্ছে স্টেম বডি। কি করে, যে ক্রোমোজোমগুলোকে দুই প্রান্তে সরাতে সাহায্য করে, মানে সংকোচন হয়, সেই সংকোচনের ফলে দুই প্রান্তে সরে চলে যায় ক্রোমোজোমগুলো। মেটাফেজ প্লেট, মেটাফেজ প্লেট, যখন মেটাফেজ দশায় কোষ বিভাজন হয়, মাইটোসিস কোষ বিভাজনের কথা মনে করো, তখন কি হয়, একটা প্লেটে মেটাফেজ দশায় যখন কোষ বিভাজন হচ্ছে তখন কোষগুলো কি হয়, ক্রোমোজোমগুলো, তখন ক্রোমোজোমগুলো একটা নির্দিষ্ট তলে অবস্থান করে, এবং একটা মনে আছে যে ছোট ক্রোমোজোমগুলো কেন্দ্রের দিকে আর বড় ক্রোমোজোমগুলো পরিধির দিকে অবস্থান করে। তাহলে এই যে সেটআপ, এটাকে বলা হচ্ছে মেটাফেজ প্লেট। ছোট ক্রোমোজোমগুলো মাঝখানে এবং বড় ক্রোমোজোমগুলো পরিধির দিকে অবস্থান করে যে প্লেট আকৃতির স্ট্রাকচার সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে মেটাফেজ প্লেট। তারপর হচ্ছে প্যারানেমিক এবং প্লেকটোনেমিক কুণ্ডলী কি। দেখো ইন্টারফেজ দশায় কি হয়, যে ক্রোমাটিন তন্তুগুলি দুরকম ভাবে পেঁচিয়ে থাকে। যদি হালকা ভাবে পেঁচিয়ে থাকে তাহলে সেটা সহজে খুলে যায়, এটাকে বলা হচ্ছে প্যারানেমিক কুণ্ডলী। আর যদি বেশি জটিলভাবে পেঁচিয়ে থাকে তাহলে সহজে সেই জোটটাকে খোলা যায় না, এটাকে বলা হচ্ছে প্লেকটোনমিক কুণ্ডলী। বোঝাতে পারলাম, ইন্টারফেজ দশায় ক্রোমাটিন তন্তুগুলি যদি হালকাভাবে পেঁচিয়ে থাকে তখন তা সহজেই খুলে যায়, এটাকে বলা হচ্ছে প্যারানেমিক কুণ্ডলী। যদি সহজে না খোলে তাহলে কি হবে, জটিল জায়গায় যদি অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে প্লেকটোনমিক কুণ্ডলী। শেষ প্রশ্ন যেটা দিয়েছি, একটা উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 24 হয় তবে তার ডিম্বাণু, শস্য নিউক্লিয়াস, পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে। দেখো দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 24, তাহলে ডিম্বাণু বা শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা কত হওয়ার কথা, হ্যাপ্লয়েড হবে, মানে 12 হয়ে যাবে। 12 হলো শস্য নিউক্লিয়াস, সেখানে কি হবে n×3, তার মানে কত হচ্ছে 36। আর পাতার কোষ মানে ওটা দেহকোষ, তাহলে তার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, মানে 24। বোঝা গেছে? তাহলে আজকের এটা ছিল মূল জায়গা, মূল আলোচ্য বিষয়। 20টা প্রশ্ন তোমাদের দিয়ে রাখলাম, এই 20টা প্রশ্ন তোমরা রেডি করবে। পরের দিনে যেটা করব, আমি আগামী শনিবারে ক্লাস নেব 10টা থেকে, আবার শনিবারের দিন 10টা থেকে, 10টা থেকে নেব। ওই দিন তোমাদের শুরু করব জনন। তোমরা দু একজন প্রশ্ন করেছিলে জনন সম্পর্কে, তো কনিডিয়া কি, মাইক্রোস্পোর, মেগাস্পোর এই সম্পর্কে প্রশ্ন করেছিলে। তো বলি যে সেইগুলো আমি যখন নেক্সট ক্লাসে যাব, জনন সম্পর্কে আলোচনা করব, তখন সেখানে এই ব্যাপারগুলো বলে দেবো তোমাদের, ঠিক আছে? তার জন্য একটু ধৈর্য ধরো, আর ততক্ষণ একটু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাড়ি থেকে অবশ্যই বেরোবে না। কিছু তো করার নেই, এই কয়েকদিন আমাদের একটু ভালোভাবে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। আর সরকার যে পদক্ষেপ নিয়েছে আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের পরিবার, আমাদের এলাকাকে বাঁচানোর জন্য, আমাদের সেই তাতে সামিল হতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, আবার দেখা হচ্ছে সামনে শনিবার। আজকে ক্লাস ভালো লেগেছে তো? তাহলে শেষ করি আজকে, আবার দেখা হবে নেক্সট দিনে। ততক্ষণ ভালো থেকো, রাখলাম।